হ্যালো গাইস, কেমন আছো? শীতের দিনে জমিয়ে খাচ্ছ নিশ্চয়ই। আমার ভিডিওগুলো শুনছো তো? আমি এই মুহূর্তে সোমা তোমাদের সঙ্গে আছি আমার ইউটিউব চ্যানেল রাইজ অ্যান্ড শাইন উইথ শুভশ্রীতে। অপেক্ষায় থাকি কবে আবার নেক্সট স্যাটারডে আসবে, তাই না? নিশ্চয়ই তোমরাও করো। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকের ভিডিওতে আমি কি আলোচনা করব নিশ্চয়ই ভাবছো, তাই না? তাহলে চলো শুরু করে দেওয়া যাক। ভিডিওতে আমি যেটা বলবো, দেখো, প্রশ্নটা অনেকটা এরকম যে তুমি কি নিজেকে অন্যের থেকে একটু ছোট মনে করো? যে তোমার বন্ধুরা তোমার থেকে অনেকটা ভালো হয়ে গেছে, তুমি ঠিক ততটা ভালো নও? নিশ্চয়ই মনে করো। এটা প্রত্যেকটা মানুষই মনে করে, জানো তো। আজকে আমি তোমাদের সঙ্গে আমার একটা পার্সোনাল লাইফের সিক্রেট ডিসকাস করব বা বলবো তোমাদের, তাতে তোমরাও জানতে পারবে যে একটা সময় এই সমস্যাটা আমারও ছিল। হয় কি জানো তো, খুব ছোটোবেলায় আমাদের মা বাবা কাকা জ্যাঠা এরা আমাদের সঙ্গে অন্যকে যখন কম্প্যারিজন করে, তখন আমাদের মধ্যে মনে হয় যে অনেক কিছুরই ঘাটতি আছে, এবং মনে হয় যে ওই বন্ধুটি এত ভালো বা ওই ভাই বোনটি এত ভালো, আমি ঠিক ততটা ভালো নই। এবং আমি যে নই সেটা যতটা না নই তার থেকে বেশি বোঝানো হয় আমাদের পরিবারের লোকজনদের দ্বারা, বিশেষ করে বাবা এবং মা। তারা সবসময় চান তাদের সন্তান সেরা হোক। এই সেরা করতে গিয়ে তারা নিজের সন্তানের মধ্যে অনেক হীনমন্যতা গ্রো করে দেন। এটা খুব বাস্তব। বিশেষ করে আজকালকার দিনে বাবা মায়েরা এটা করছেনই। ফলে কি হচ্ছে, সন্তানদের মধ্যে আত্মবিশ্বাসটা একদম কমে যাচ্ছে। আজকের ভিডিওর টপিক আমার হলো, নিশ্চয়ই বুঝতে পারছো, কিভাবে আমরা আমাদের সেলফ কনফিডেন্সটাকে বাড়াবো বা আত্মবিশ্বাস কিভাবে বাড়াবো। তাহলে যেটা তোমাদের একটু আগে আমি বললাম যে আমার লাইফের একটা সিক্রেট, খুব ছোটোবেলায় কি হতো জানো তো, আমার সঙ্গে এটা হয়েছিল। মানে ধরো, আমি তো পড়াশোনায় বরাবরই খুব ভালো ছিলাম, আমার হাতের লেখাও ভালো ছিল, আমি নিজেই বলছি। কিন্তু আমার দিদি ইংলিশ মিডিয়ামে পড়তো, আমাকে বাংলা মিডিয়ামে পড়ানো হয়েছিল। তা আমার মা মনে করতো যে ছোটো মেয়ে এই বাংলা মিডিয়ামে পড়বে এবং ও আর কতটা কী করবে, বড়জোর ভূগোলে অনার্স নিয়ে পড়াশোনা করবে, সায়েন্স নিয়ে পড়বে না। এরকম একটা মানসিকতা নিয়ে আমার মা আমাকে তৈরি করেছিল এবং ধরেই নিত যে আমি সায়েন্স নিয়ে পড়বো না। এবং আমি সম্পূর্ণভাবে একটা সময় নিজেও মনে করতে শুরু করেছিলাম যে সায়েন্স বোধহয় আমার জন্য নয়। কিন্তু বিশ্বাস করো, আমি যখন মাধ্যমিকে 85% নম্বর পেলাম এবং ম্যাথমেটিক্সে তখনকার দিনে 92 পেয়েছিলাম, তখন স্কুলের টিচাররা বলেছিলেন যে ও তো সায়েন্সেরই মেয়ে, ওকে কেন আর্টস দেওয়া হচ্ছে। তারপরেও আমার মা কিন্তু বারবার বলেছিল যে সায়েন্স হবে না, তোকে আর্টসই পড়তে হবে। আসলে পরবর্তীকালে এখন আমি বুঝতে পারি যে অনেকটা খরচের কথা ভেবেই হয়তো বাবা মারা এই সিদ্ধান্তটা নেন, কিন্তু এতে সন্তানের মধ্যে একটা হীনমন্যতা তৈরি করে দেন। তারপর আলটিমেটলি আমি পিওর সায়েন্সে অনার্স পড়ি, পিওর সায়েন্সে হাই সেকেন্ডারি পড়ি, অনার্স পড়ি, এবং তারপরে ফিজিক্সে আমি আজকে ডক্টরেট। তাহলে ভাবে, একটা সময় আমার মধ্যে এমনভাবে একটা হীনমন্যতা তৈরি করে দেওয়া হয়েছিল যে আমার মনে হয়েছিল সায়েন্স বোধহয় আমার জন্য নয়। কিন্তু সত্যি আমার সায়েন্স পড়তে খুব ভালো লাগতো। এই যে ব্যাপারটা, এটা বাবা মায়েরা বিশেষ করে সন্তানদের মধ্যে গ্রো আপ করে দেন, কিছুটা নিজেদের স্বার্থে, কিছুটা সন্তানকে আরও ভালো করার জন্য, দুটোই আছে। তো এই আত্মবিশ্বাসটা একটা সময় অনেকেরই ক্ষেত্রে তলানিতে চলে যায়। আমার ক্ষেত্রে সেটা হয়নি, কারণ আমি খুব পরিশ্রমী ছিলাম এবং খুব মেধাবী ছিলাম বলে আমি সায়েন্সটাকে জয় করে নিয়েছিলাম এবং আমার কাছে ওটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলাম। আমার মা এটা বলছে আমি ভূগোল পড়বো, হ্যাঁ ভূগোলও আমি লেটার পেয়েছিলাম, কিন্তু ভূগোল পড়বো না, আমি সায়েন্টিস্ট হব, এটা আমার খুব স্বপ্ন ছিল, আমি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলাম। কিন্তু সবার মনের জোর বা বল এতটা হয় না। তারা অনেক সময় আমার জায়গায় থেকে, আমার মতো স্টুডেন্টই, ভালো স্টুডেন্ট অনেক আছে যারা বাবা মায়ের চাপে আর্টস নিয়েছে, তারা হয়তো সায়েন্স হতো।
আমি জাস্ট এটা একটা ইনস্ট্যান্স দিলাম। তো এইভাবে আমাদের অনেকের মনের মধ্যে মনে হয় যে আমি বোধহয় এটা পারবো না। আমার স্টুডেন্টরা অনেকে মনে করে, ম্যাডাম আমি কি সায়েন্স নিয়ে পড়তে পারবো? কারোর হয়তো ইংলিশ পড়ার স্বপ্ন, আমি কি ইংলিশ পারবো? আমি তো ইংলিশে কথা বলতেই পারি না। তো এই যে সমস্যাগুলো আমাদের যেটা হয়, ইন্টারভিউ ফেস করার সময় মনে হয় যে সামনের যে লোকটা, তাকে দেখেই সেলফ কনফিডেন্স একদম জিরোতে চলে যায়। মনে হয় যে না, আমি কিছুই পারবো না, যা যা জেনেছি সবই ভুলে গেছি। অনেকে কোশ্চেন পেপার পাওয়ার পর হয়, কোশ্চেন পেপার পাওয়ার পরে তার মনে হয় সে কি পড়েছিলাম, এটা কি এসছে, ওটা কি এসছে, আলটিমেটলি সে অনেকটাই ভুলে গেছে। কিন্তু যখনই একটা কোশ্চেনের অ্যান্সার ঠিকভাবে দেওয়া হয়, তাহলে দেখা যায় যে পরবর্তী অ্যান্সারগুলো সব ঠিক ঠিক টাইম মতো মনে পড়ে যায়। তো এই সেলফ কনফিডেন্স এটা কি, সেটা আমি তোমাদের আশা করি বোঝাতে পারলাম, এবং এটা কিভাবে আমরা বাড়াবো সেটাই আজকের আমার ভিডিওর টপিক। তো এটা বোঝার আগে আমাদের জানতে হবে হোয়াট ইজ সেলফ এস্টিম। সেলফ এস্টিমটা হলো এমন একটা ফিলিংস বা এমন একটা অনুভূতি যেটা শুধু নিজেকেই অনুভব করা যায়। সেলফ এস্টিম হলো এমন একটা অনুভূতি যা দিয়ে তুমি শুধু নিজেকে অনুভব করবে। রাত্রিবেলা শুয়ে নিজেকে অনুভব করতে শেখো। নিজেকে নিজে কি চোখে দেখো সেটাই হলো তোমার সেলফ এস্টিম। অনেক সময় হয় তুমি নিজেকে কম ভাবো, তার মানে তোমার সেলফ এস্টিম খুবই কম। সেটাকে বাড়াতে হবে। কিভাবে বাড়াবে? আমি তো আছি, তার জন্য তো আজকের ভিডিওতে চলে এসেছি তোমাদের সঙ্গে। প্রথমে বলি শোনো, নিজেকে আমি কখনোই বলবো না যে নিজেকে বাড়িয়ে ভাবো। তোমার মধ্যে যখন নিজেকে তুমি কম ভাবছো, যখন তুমি নিজে ভাবছো, অন্য কেউ নয়, তুমি যখন নিজে ভাবছো নিজেকে কম, তখন কিন্তু তোমার ভাবতে হবে যে নিশ্চয়ই তোমার মধ্যে কিছু ফল্ট আছে। সেই ফল্টটাকে ফার্স্ট তোমার আগে চিহ্নিত করতে হবে। আমি আগেও অনেক ভিডিওতে বলেছি যে একটা খাতা তৈরি করো, তাতে করে তোমার যে ফল্টগুলো আছে সেগুলো তুমি লেখো। কেউ তো জানতে পারছে না, এটা তো শুধু খাতা আর তোমার মধ্যেকার ব্যাপার, তাই না? তো সেই ফল্টগুলো, যেখানে তোমার সেলফ এস্টিমটা কমে যাচ্ছে, যেখানে তোমার মনে হচ্ছে যে তুমি কিছু পারবে না, সেই ক্ষেত্রে তুমি সেই জায়গা, অনেকের ক্ষেত্রে হয় সে খুব ভালো কথা বলতে পারে, কিন্তু যেই মাইক্রোফোন সামনে এলো সে আর কথা বলতে পারছে না, তাই না? ভালো গান গায়, স্টেজে উঠে ভালো গাইতে পারছে না। এই যে কনফিডেন্সের অভাব। ইন্টারভিউ অনেক কিছু জানে, কিন্তু ইন্টারভিউ বোর্ডে গিয়ে সামনে স্যারকে বা ম্যাডামকে দেখে তার কনফিডেন্স কমে গেল। তো সেই যে প্রবলেমগুলো, তোমার কি কি ফল্ট আছে। অনেক সময় দেখা যায় তুমি ইংলিশ ভালো বলতে পারছো না, তো সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে নিশ্চয়ই তুমি ইংলিশে তোমার ঘাটতি আছে। তো যা যা তোমার মধ্যে ফল্ট আছে, হ্যাঁ, যা যা তোমার মধ্যে ফল্ট আছে সেগুলোকে গোল করো, খাতায় লেখো, এবং কোনটাকে তোমার আগে গ্রো আপ করতে হবে সেই জন্য সেটাকে আগে রাউন্ড আপ করো, মানে গোল করো। আমি কিন্তু আস্তে আস্তে ভিডিওর গভীরে চলে যাচ্ছি এবং কিভাবে আত্মবিশ্বাস আমরা বাড়াবো সেখানে ঢুকে যাচ্ছি। প্রথমে কি করতে হবে, যে কারণে আমার আত্মবিশ্বাস বা তোমার আত্মবিশ্বাস কম, সেই কারণটাকে আমাদের আগে চিহ্নিত করতে হবে, পয়েন্ট আউট করতে হবে, এবং সেই কারণটাতে একটা গোল মার্কিং করতে হবে। একটা কারণ না, অনেক কারণ তুমি পাবে, দেখবে। এটা শুধু সিক্রেট তোমার আর সেই খাতার মধ্যেই থাকবে। ধরো তুমি ইংলিশে কথা বলতে পারছো না, জাস্ট ফর ইনস্ট্যান্স আমি বলছি, তোমাকে ভালো করে ইংলিশ, স্পোকেন ইংলিশটা শিখতে হবে। তোমার যেই জিনিসের নলেজটা বেড়ে যাবে, নলেজ যদি একবার বেড়ে যায় না, তখন সেলফ এস্টিমটা আস্তে আস্তে গ্রো আপ করে যায়। তুমি ধরো একটা কর্মক্ষেত্রে ঢুকেছো, একটা কর্মক্ষেত্রে কী ধরনের কাজ থাকে সেটা সম্পর্কে আইডিয়া আমাদের খুব কম থাকে, তাই না? তো কিভাবে তুমি কাজটা করবে, সেই কাজটার জন্য তোমাকে আগে নলেজ গ্যাদার করতে হবে। ধরো কেউ ইউপিএসসি পরীক্ষা দিয়ে একটা বড় র্যাঙ্কের পুলিশের চাকরি পেল, সে সবই জানে, কিন্তু পুলিশের চাকরির কাজটা সম্পর্কে তো তার আইডিয়া নেই, তার ট্রেনিং সবই হলো এবং প্র্যাকটিক্যাল। তখন এই প্র্যাকটিক্যাল কাজটা করার সময় তার কনফিডেন্স লেভেল নেমে যাচ্ছে। সেই জন্য সেই কাজটা করার জন্য তোমার কী কী নলেজ গ্যাদার করতে হবে, সেটা তোমার পার্সোনালিটি ডেভেলপমেন্টের মাধ্যমে তোমাকে পার্সোনালি গ্রো আপ করতে হবে।
তাহলে আমি যেটা বললাম সেটা হলো তোমার ফল্টগুলোকে আগে পয়েন্ট আউট করে সেটাকে ফল্টগুলো থেকে বেরিয়ে আসতে হবে, ওভারকাম করতে হবে। যখনই তুমি তোমার ফল্টকে ওভারকাম করতে পারবে তখনই তোমার মধ্যে সেলফ এস্টিম তৈরি হবে এবং আত্মবিশ্বাস আস্তে আস্তে বাড়বে। আমার ভিডিওতে আমি কোনো টোটকা দিই না। শোনো, রাতারাতি কিছু হয় না, এটা আমি সবসময় বলি। সব কিছুই কিন্তু সময় লাগে। তোমার আত্মবিশ্বাস খুব কম, তুমি আমার ভিডিও দেখলে তোমার আত্মবিশ্বাস বেড়ে গেল না, কখনো এটা নয়। আমার ভিডিও থেকে তুমি শিখতে পারবে কিভাবে তোমার আত্মবিশ্বাসটাকে তুমি বাড়াতে পারবে। বোঝাতে পারছি তো? তো বাড়ানোর জন্য আমাদের মধ্যে যে ফল্ট বা তোমার মধ্যে যে ফল্ট আছে সেটাকে ফার্স্ট পয়েন্ট আউট করতে হবে, রিকগনাইজ করতে হবে, তারপর সেই ব্যাপারে তোমাকে নলেজ গ্যাদার করতে হবে এবং তোমাকে আস্তে আস্তে সেই ফল্ট থেকে বেরিয়ে আসতে হবে। দেখবে খুব প্র্যাকটিক্যালি তোমার সেই ব্যাপারটাতে যে সেলফ এস্টিম বা তোমার সেলফ কনফিডেন্সটা যে কমে যাচ্ছিলো সেটা আস্তে আস্তে গ্রো আপ করে গেছে। এটা একদিনে হয় না, এটা অনেকটা দিন লাগে। বুঝতে পেরেছ? তাহলে আত্মবিশ্বাস কিভাবে বাড়াবে? এইভাবেই বাড়াতে হবে। যে যে কারণে আমাদের সেলফ কনফিডেন্স কম, ধরো তুমি মাইক্রোফোনের সামনে ততটা সহজ নাও, তুমি একটা ঘরের মধ্যে একটা স্পিকার ফোন কিনে নাও, স্পিকার ফোনও নিতে পারো, তুমি মাউথ পিসও নিতে পারো, নিয়ে তুমি নিজে নিজে কথা বলো এবং কল্পনা করো সামনে অনেক অডিয়েন্স আছে, বা কিছু জায়গায় তুমি প্র্যাকটিক্যালি তুমি সেরকম কিছু করার চেষ্টা করো, তুমি অ্যানাউন্স করার চেষ্টা করো। দেখবে একবার দুবার হয়তো ভুল হবে, তিনবার এবার ঠিক হবে, কিন্তু এটা তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে। ভয় পেয়ে পিছু হটলে হবে না। যেই জায়গাটা ভয় সেই জায়গাটা ঢুকতে হবে এবং সেই জায়গাটা থেকে তোমাকে নলেজ গ্যাদার করে তোমার সেই জায়গাটা নিজেকে পোক্ত করতে হবে, কনফিডেন্স করতে হবে। এই ছিল আজকের আমার ভিডিও, যে কিভাবে আমরা সেলফ কনফিডেন্স বাড়াবো। ভালো লাগলো আশা করি। এই মুহূর্তে তোমরা যদি আমাকে অন্য কোনো প্ল্যাটফর্মে দেখছো তো ইউটিউবে চলে যাও এবং আমাকে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার আমার কাছে ভীষণ জরুরি। আরেকটা কথা বলি, খুব ইম্পর্টেন্ট কথা, যেটা হলো যারা ভিডিও দেখছো তাদের অনেকেই হয়তো সেলফ কনফিডেন্ট প্রচুর পরিমাণে, মানে অনেক সেলফ কনফিডেন্স আছে, তাদের জন্য হয়তো ভিডিওটা খুব বেশি প্রয়োজন নাও লাগতে পারে। তারা কি করবে, তাদের পরিচিত বা বন্ধুবান্ধব যাদের সেলফ কনফিডেন্স খুব কম, যারা ভীষণ দোলাচলে ভোগে, তাদেরকে শেয়ার করে দাও ভিডিওটা, তাই না? তাহলে তাদের কাজে লাগতে পারে। তাহলে বন্ধুরা, খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামী শনিবার আবার আমি একটা নতুন টপিক নিয়ে তোমাদের সঙ্গে আসছি। আজকের মতো এখানেই।